নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান চতুর্থ অধ্যায় পরমাণুর গঠন। এটা হচ্ছে থিওরির সম্ভবত শেষ পর্ব 11। আজকে আলোচনার বিষয় হলো কক্ষ থেকে কক্ষান্তরে, অর্থাৎ একটি কক্ষপথ থেকে আরেকটি কক্ষপথে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ ও বিকিরণ। এই হচ্ছে আজকের আলোচনা হবে। তো আমি প্রশ্ন আকারে দিয়েছি, এই প্রশ্নগুলো যদি পরপর আলোচনা করি তাহলে পুরো টপিকটা সম্পর্কে বোঝানো যাবে। প্রথম প্রশ্ন, একটি ইলেকট্রন নির্দিষ্ট কক্ষ আবর্তন করার সময় শক্তির পরিবর্তন হয় কি? এই হচ্ছে প্রশ্ন। উত্তরটা, শক্তির কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর চারিদিকে বিভিন্ন যে কক্ষপথগুলো থাকে সেই কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। ঠিক আছে, এটা আমরা জানি। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন আবর্তন করে। যদি আরও একটা কক্ষপথ আঁকি, মনে করি দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো কিন্তু আবর্তন করে। ঠিক আছে, এইভাবে ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে। অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে, দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রন আবর্তন করে। এই আবর্তন করার সময় এই ইলেকট্রনের কোনো শক্তি বিকিরণ হয় না, কোনো শক্তি বিকিরণ বা শোষণ কিছুই হয় না। ঠিক আছে, কারণ ইলেকট্রনের শক্তি নির্দিষ্ট এবং নির্দিষ্ট কক্ষপথে যে ইলেকট্রনটা আবর্তন করে সেই শক্তিটা নির্দিষ্ট থাকে। এটা বোর রাদারফোর্ডের যে পরমাণু মডেলের বোরের যে স্বীকার্য আমরা পড়েছিলাম, প্রথম স্বীকার্যই বলা হয়েছিল যে সুস্থিত কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তির কোনো ক্ষয় হয় না বা শক্তি বিকিরণ করে না বা শোষণ করে না। এবং ইলেকট্রনের এই কক্ষপথগুলোকে বলা হচ্ছে সুস্থায়ী কক্ষপথ বা অনুমোদনযোগ্য কক্ষপথ। কেন অনুমোদনযোগ্য কক্ষপথ বলা হয়? কারণ ইলেকট্রন নির্দিষ্ট শক্তির কক্ষপথেই থাকতে পারে, অন্য যে কোনো কক্ষপথে থাকতে পারে না, বা এই দুটো কক্ষপথের মাঝে কোনো শক্তির অন্য কোনো কক্ষপথ থাকে না। তাই নির্দিষ্ট শক্তির ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে থাকে বলে এই কক্ষপথেই আবর্তন করতে পারে। তাই এই কক্ষপথগুলোকে অনুমোদনযোগ্য বা অনুমোদিত কক্ষপথ বলা হয়। 2 নম্বর প্রশ্ন, বিভিন্ন কক্ষে ইলেকট্রনের শক্তি ধারণের ক্রম কি? দেখো, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। যেহেতু ছবিটা অনেক বড় হবে তাই আমি একটা অংশ কেটে এখানে আঁকলাম। পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, সেটা হচ্ছে পজিটিভ, এবং তার চারপাশে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে এইরকম। তো মোটামুটি এখন অবধি পৃথিবীতে যতগুলো মৌল পাওয়া গেছে তার যা পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মোটামুটিভাবে 7টা কক্ষপথ থাকতে পারে। তো 1 2 3 4 5 6 7টা কক্ষপথ। এই কক্ষপথের নাম হচ্ছে কে, এল, এম, এন, ও, পি, কিউ, এইগুলো আমরা জানি। ঠিক আছে, এখন একটা কক্ষপথে যে ইলেকট্রনগুলো আবর্তন করে সেই কক্ষপথের শক্তি কিন্তু নির্দিষ্ট। একটা কথা বলে রাখি, কক্ষপথে নিজের কোনো শক্তি নেই। তাহলে কক্ষপথের শক্তি বলতে কি বোঝায় না, কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে, মনে করো 4 নম্বর কক্ষপথে, অর্থাৎ এন কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের শক্তি এই কক্ষপথের শক্তি বলে ধরে নেওয়া হয়। মনে রাখবে যে ইলেকট্রনের শক্তি ক্রমশ বাড়তে থাকে যদি কক্ষপথ সংখ্যা বাড়ে। এই কক্ষপথকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে শক্তি বাড়ে। তাহলে ক্রমটা কী হবে না, কে কক্ষপথের শক্তির থেকে এল কক্ষপথের শক্তি বেশি, তার থেকে আরও বেশি এম, এইভাবে ধীরে ধীরে বাড়তে থাকে। শক্তির ধারণ ক্ষমতা অনুযায়ী কক্ষপথগুলির ক্রম হলো কে থেকে বেশি এল, তার থেকে বেশি, অর্থাৎ এই চিহ্নটা আমাদের বসাতে হবে। অর্থাৎ কে এর শক্তি এলের থেকে কম, এইভাবে শক্তিটা ধীরে ধীরে বাড়তে থাকে। তোমরা যদি এই প্রশ্নটা আসে, তোমরা শুধু উত্তরটা এইটুকু লিখবে। আগের প্রশ্নের উত্তর শুধু এইটুকু, ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, তোমাদের বোঝানোর জন্য ছবিটা আঁকছি। 3 নম্বর প্রশ্ন, একটি ইলেকট্রনের ভেতরের কোনো কক্ষপথ থেকে দূরবর্তী কক্ষে গেলে শক্তির কী পরিবর্তন ঘটে? অর্থাৎ বিষয়টা হচ্ছে এইরকম,
এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রন যদি বাইরের কোনো কক্ষপথে যায়, অর্থাৎ দূরের কোনো কক্ষপথে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরের দিকে কোনো কক্ষপথে যায়, তাহলে তার শক্তির কি পরিবর্তন হবে? যখন কোনো পরমাণুর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো স্থিরভাবে একই গতিবেগে আবর্তন করতে থাকে, তখন শক্তির কোনো বিকিরণ হয় না বা শক্তির কোনো শোষণ হয় না। নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তি নির্দিষ্টই থাকে। এই রকম যে অবস্থায় পরমাণুটা প্রসম অবস্থায় থাকে, নিস্তরিত অবস্থায় থাকে, তাকে, অর্থাৎ এই যে বিশেষ অবস্থা, কোনো রকম শক্তি আদান প্রদান নেই, তখন তাকে বলা হচ্ছে ভূমি স্তর বা ভৌম অবস্থা বা গ্রাউন্ড স্টেট বলা হয়। অর্থাৎ পরমাণুটি অত্যন্ত স্বাভাবিক অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে কি হলো না, ইলেকট্রন যখন আবর্তন করে কোনো শক্তির আদান প্রদান হয় না, শক্তি বিকিরণ হয় না, শক্তির শোষণ হয় না, তখন পরমাণুটা স্বাভাবিক অবস্থায় থাকে। তাকে একটা বিশেষ শব্দে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে ভূমি স্তর বা ভৌম অবস্থা। ঠিক আছে, অর্থাৎ পরমাণুটি ভৌম অবস্থায় আছে বা ভূমি স্তর অবস্থাতে আছে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আছে। যদি বাইরে থেকে তাপ অথবা আলো বা অন্য কোনো শক্তি, যে কোনো শক্তি, মোটামুটি তাপ এবং আলোক শক্তিটাই বেশি প্রচলন আছে, বাইরে থেকে তাপ ও আলোক শক্তি যদি প্রদান করা হয়, তখন এই কক্ষপথে, মানে প্রথম কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথ, যে কোনো কক্ষপথেই বলো না কেন, ইলেকট্রনটা অতিরিক্ত শক্তি, অর্থাৎ তাপ শক্তি বা আলোক শক্তি শোষণ করে নেয়। শোষণ করে সে কি করে, আরও বেশি শক্তি সম্পন্ন ইলেকট্রনে পরিণত হয়। তখন মনে করি এইটা হচ্ছে এন এর মান 1, এখানে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, ওই ইলেকট্রনটা কি করলো, তাপ বা আলোক শক্তি শোষণ করলো। শোষণ করার পর সে অনেক বেশি উত্তেজিত হলো, অনেক বেশি শক্তি অর্জন করলো, করে আমি মনে করলাম সে একেবারে 3 নম্বর কক্ষপথে গিয়ে হাজির হলো। বুঝতে পারলে? তাহলে কথাটা কি হলো না, 1 নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটা আছে তার শক্তি সবচেয়ে কম। বাইরে থেকে তাপ শক্তি বা আলোক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি সে শোষণ করলো, করার পর সে কী করলো, মানে শক্তিটাকে সে গ্রহণ করলো, গ্রহণ করে বেশি শক্তি সম্পন্ন ইলেকট্রনে পরিণত হয়ে লাফিয়ে এখানে 3 নম্বর কক্ষপথে চলে এলো। তো 3 নম্বর কক্ষপথে যখন সে চলে আসে, তখন পরমাণুটা উত্তেজিত অবস্থায় থাকে। কি থাকে না, উত্তেজিত অবস্থায় থাকে। অর্থাৎ একটা ইলেকট্রন যখন শক্তি শোষণ করে অন্য একটি উচ্চতর কক্ষপথে, অর্থাৎ এই যে 3 নম্বর কক্ষপথ বা এম কক্ষপথ হচ্ছে অনেক বেশি শক্তি সম্পন্ন কক্ষপথ, অর্থাৎ কে কক্ষপথের তুলনায় এম কক্ষপথ বেশি শক্তি সম্পন্ন কক্ষপথ। ইলেকট্রনটা এই 3 নম্বর কক্ষপথে যখন চলে আসে, তখন পরমাণুটা এক্সাইটেড হয়ে পড়ে, খুব উত্তেজিত হয়ে পড়ে। ঠিক আছে, আমরা যেমন কোনো একটা বিষয়ে মানে জানতে পারার পর, মনে করো তুমি খুব ভালো রেজাল্ট করলে, হঠাৎ করে তুমি খবরটা পেলে, তুমি গোল্ড মেডেল পেলে, তখন তোমার মনের মধ্যে একটা খুব উত্তেজনার সৃষ্টি হবে, খুব উদ্দীপিত হবে, খুব আনন্দিত হবে, তাই না? সেই রকম একটা ব্যাপার মনে করো, পরমাণুটা তখন উত্তেজিত অবস্থায় চলে আসে। তো সেইটাকে বলা হয় উদ্দীপিত অবস্থা বা এক্সাইটেড স্টেট। তাহলে উদ্দীপিত অবস্থা বা এক্সাইটেড স্টেট অবস্থা বলতে কি বোঝায়? খুব সহজ করে বলতে গেলে, বাইরে থেকে তাপ বা আলো বা অন্য কোনো শক্তি প্রদান করলে পরমাণুর কোনো একটা কক্ষপথের ইলেকট্রন সেই শক্তি শোষণ করে বেশি শক্তি সম্পন্ন কক্ষপথে লাফিয়ে চলে যায়। তখন পরমাণুটি উত্তেজিত হয়ে পড়ে। এই অবস্থাকেই বলা হচ্ছে উদ্দীপিত অবস্থা। আর ওই অবস্থায় পরমাণুটাকে কি বলা হবে না, উদ্দীপিত পরমাণু। তাহলে ব্যাপারটা সহজ হয়ে গেল। তাহলে প্রশ্নটা কি ছিল? আমাদের প্রশ্নটা ছিল এই রকম। 3 নম্বর প্রশ্নটা দেখো, একটি ইলেকট্রনের ভেতরের কোনো কক্ষপথ থেকে দূরবর্তী কক্ষপথে গেলে শক্তির কী পরিবর্তন ঘটে? অর্থাৎ শক্তি বৃদ্ধি হয় বা শক্তি শোষণ হয়। উত্তরটা তোমরা এইটা লিখবে, নিম্নতর শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি হচ্ছে E1,
অর্থাৎ আমার আলোচনায় 1 নম্বর কক্ষপথের শক্তি ছিল U1। এবারে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি যদি E2 হয়, হ্যাঁ, এখানে গুলিয়ে ফেলো না, E2 মানে যে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তিকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যে ফাইনাল যে শক্তি স্তর, প্রথম শক্তি স্তর ছিল 1 নম্বর শক্তি স্তর, তার শক্তি হচ্ছে E1 এবং ফাইনাল শক্তি স্তরটাকে বলা হচ্ছে E2। তুমি E3 ধরতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি যেভাবে ধরবে সেভাবেই এটাকে E3ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে জেনারেলি উচ্চতর শক্তি স্তরের শক্তিকে E2ই লেখা হয়। তাহলে ইলেকট্রন কি পরিমাণ শক্তি শোষণ করবে না, যেহেতু E2 গ্রেটার দ্যান E1, কেননা নিম্নতর শক্তি স্তর হচ্ছে E1, তা সেটা E2 থেকে কম, সেই জন্য E2 মাইনাস E1, এই উত্তরটা লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন, একটি ইলেকট্রন বাইরের কোনো শক্তিপথ থেকে এই কক্ষপথ থেকে ভেতরের কক্ষপথে গেলে শক্তির কি পরিবর্তন হবে? উল্টোটা হবে। অর্থাৎ এই আলোচনায় যদি আমি এখানে একটা কক্ষপথ আছে আমি ধরে নিচ্ছি, তাহলে কি হবে, এইখান থেকে এটা নেমে এসছে, এইখানটায় নেমে এসছে, ঠিক আছে। তো এখানে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা এখানে লাফিয়ে এসেছে, এখানে ঝাঁপ দিয়েছে, একে বলা হয় ঝাঁপ দেওয়া। এইটাকে প্রথমটাকে যদি লাফিয়ে উচ্চতর কক্ষপথে যায়, অর্থাৎ নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়িতে গেলে লাফিয়ে ওটা বলে, আর উপরের সিঁড়ি থেকে নিচের সিঁড়িতে নামাকে বলা হচ্ছে ঝাঁপিয়ে পড়া বা লাফিয়ে নিচে নামা। এখন এখানে দেখছি 6 নম্বর কক্ষপথ থেকে যদি 3 নম্বর কক্ষপথে নেমে আসে, তাহলে শক্তি কী হবে? শক্তি বিকিরণ হবে, অর্থাৎ শক্তি ছেড়ে দেবে, শক্তি কমে যাচ্ছে। তো তুমি সাধারণ অঙ্কের হিসাবে দেখো না, 6 নম্বর কক্ষপথের শক্তি যদি E2 হয় আর 3 নম্বর কক্ষপথের শক্তি যদি E1 হয়, এখন কে বড়? যার নাম্বারটা বেশি, অর্থাৎ উচ্চতর, অর্থাৎ নিউক্লিয়াস থেকে বাইরের দিকে কক্ষপথের শক্তিটা বেশি, তাহলে E2 গ্রেটার দ্যান E1। সেক্ষেত্রে এই যে ইলেকট্রনটা সে শক্তি ছেড়ে দিয়ে সে নিচের কক্ষপথের দিকে চলে আসে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি না, ইলেকট্রন দ্বারা শক্তি বিকিরণ হবে। অর্থাৎ আগের প্রশ্নের উত্তরই মতন হবে, নিম্নতর শক্তি স্তরের শক্তি E1, অর্থাৎ যেটা হচ্ছে ফাইনাল স্টেজ, তার শক্তি কম যেহেতু সেই জন্য E1 লেখা হলো। আর উচ্চতর শক্তি অর্থাৎ উদ্দীপিত অবস্থায় যে ইলেকট্রনটা নেমে আছে তার শক্তি হচ্ছে E2। তাহলে ইলেকট্রন দ্বারা শোষিত শক্তি নয়, ইলেকট্রন দ্বারা বিকিরিত শক্তি, ঠিক আছে। তাহলে উত্তরটা খুব সোজা, E2 মাইনাস E1, ঠিক আছে। অর্থাৎ দুটো উত্তরই একই, শুধু এই যে শব্দটা শুধু পরিবর্তন হবে। শোষিত কখন হবে? যখন নিচে থেকে ওপরে যাবে, আর বিকিরণ কখন হবে? যখন উপর থেকে নিচে নামবে। 5 নম্বর প্রশ্ন, পরমাণু কিভাবে আয়নে পরিণত হয়? আর সেই সঙ্গে 6 নম্বর প্রশ্নের উত্তরটা আলোচনা হবে। মৌলের আয়নন শক্তি কাকে বলে? বি, 6 বি, আয়নী ভবন কাকে বলে? সি, আয়নন বিভব কাকে বলে? এই উত্তরগুলো প্রায় একই। আগে আলোচনা করব পরমাণু কিভাবে আয়নে পরিণত হয়। আচ্ছা দেখো, পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, সেটা হচ্ছে পজিটিভ, দেখতেই পাচ্ছ, এবং এর চারদিকে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় সেই ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ। ওকে, আমি এখানে একটা করে ইলেকট্রন এখানে দেখাচ্ছি। 2 নম্বর কক্ষপথে 2টো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে। মোটামুটি এটা ধরে নাও, এখানে আমি 3টে কক্ষপথ দেখাচ্ছি, প্রতিটি কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে ধরে নিচ্ছি, ঠিক আছে। যদিও প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম 2টো, দ্বিতীয় কক্ষপথে ম্যাক্সিমাম 8টা, এটা 2টো, এটা 8টা, আর এখানে একটা রয়েছে। মোটামুটি এটা হচ্ছে সোডিয়াম, ধরে নিতে পারো সোডিয়াম। সব কটা আঁকছি না, আমি শুধু ব্যাপারটা বোঝাচ্ছি যে পরমাণু কিভাবে আয়নে পরিণত হয়। এখন নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষপথে এই যে ইলেকট্রনটা, এদের মধ্যে আকর্ষণ বলটা বেশি, ঠিক আছে, এদের মধ্যে যে আকর্ষণ বলটা বেশি। তাহলে বোঝা গেল যে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যে ইলেকট্রন থাকে তাদের মধ্যে আকর্ষণ বল বেশি, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর কেন্দ্রক বা নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ। কিন্তু যে কক্ষপথটা দূরে আছে, অর্থাৎ যে ইলেকট্রনটা সবচেয়ে দূরের দিকে আছে, তার প্রতি আকর্ষণ বলটা কম।
তাহলে এদের মধ্যে আকর্ষণ বলটা কম। দেখো তাহলে কি হলো না, এই যে নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরের দিকে যে ইলেকট্রনটা আছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি, এদের মধ্যে আকর্ষণ বলটা কম, অর্থাৎ আলগাভাবে ইলেকট্রন থাকে। একে বলা যেতে পারে প্রায় ফ্রি মুক্ত ইলেকট্রন। প্রায় মুক্ত ইলেকট্রন কেন না, নিউক্লিয়াস থেকে সবচেয়ে বাইরের কক্ষপথে অর্থাৎ যোজ্যতা কক্ষপথ, অর্থাৎ সবচেয়ে বাইরের যে কক্ষপথ তাকে বলা হচ্ছে যোজ্যতা কক্ষপথ। ঠিক আছে, সবচেয়ে বাইরের কক্ষপথটাকে বলা হচ্ছে যোজ্যতা কক্ষপথ, কারণ সবচেয়ে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তাদের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বল কম থাকায় তারা আলগাভাবে থাকে, অর্থাৎ এদিকে প্রায় মুক্ত ইলেকট্রন বলা হয়ে থাকে। কারণ এই যে মুক্ত ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে যোজক ইলেকট্রন। হ্যাঁ, যদি বাইরে থেকে কোনো প্রকারে বাহ্যিক শক্তি যেমন তাপ বা আলো প্রদান করা যায়, তাহলে তোমরা ভেবে বলো কোন ইলেকট্রনটা সবার আগে বেরিয়ে চলে যাবে? কোন ইলেকট্রনটা সবার আগে চলে যাবে? নিউক্লিয়াসের কাছে যে ইলেকট্রনটা আছে এটা, নাকি মাঝখানের, নাকি সবচেয়ে বাইরের যে কক্ষপথে ইলেকট্রনটা আছে যে কিনা আলগাভাবে থাকে, যার মধ্যে আকর্ষণ বলটা কম থাকে, অর্থাৎ যাকে ফ্রি ইলেকট্রন বলা হয় বা মুক্ত ইলেকট্রন বলা হয়? একদম ঠিক, এই মুক্ত ইলেকট্রনটাই সবার আগে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে বাহ্যিক শক্তি প্রদানের ফলে, তাপ শক্তি বা আলোক শক্তি প্রদানের ফলে এই বাইরে সবচেয়ে আলগাভাবে থাকা মুক্ত ইলেকট্রনগুলো শক্তি নিয়ে নিউক্লিয়াসের আকর্ষণ বল কাটিয়ে একেবারে অসীমে চলে যাওয়া। অসীমে মানে আর ফিরবে না, এই ইলেকট্রন যদি বেরিয়ে যায় আর ফিরবে না, সেটাকেই বলা হচ্ছে অসীমে চলে যাওয়া। হ্যাঁ, অনেক দূরে চলে যাওয়া। আর যখনই একটা পরমাণু থেকে, মনে করো সোডিয়াম 11 বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, তাকে এই একটা ডট দ্বারা প্রকাশ করা হয়। তো বাইরের কক্ষপথ থেকে যদি এই একটা ইলেকট্রন কোনোভাবে চলে যায়, অর্থাৎ ইলেকট্রন বর্জন হয়, তখন এই সোডিয়াম পরমাণুটা, এটা তো স্বাভাবিক অবস্থায় ছিল, এই বাইরের কক্ষপথে, আচ্ছা তোমরা তো জানো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, 2, 8, 1, তোমরা শিখে গেছো, আগের দুটো পর্বে আমি আলোচনা করেছিলাম। সোডিয়ামের বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, তাকে এইভাবে লিখলেই ইলেকট্রন বিন্যাসটা বোঝানো সম্ভব হয়। সোডিয়াম লিখবে, এখানে 11 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, এখানে একটা ডট বা মাথার দিকে একটা ডট দেখাতে হয়, আর ইলেকট্রন বিন্যাসটা ব্র্যাকেটের নিচে লিখতে হয় 2, 8, 1। এই 1 হচ্ছে এই একটা ডট, এইটাকে বলা হচ্ছে যোজ্যতা কক্ষপথে অবস্থিত ইলেকট্রন, যাকে বলা হয় যোজক ইলেকট্রন। কারণ এই ইলেকট্রনটাকে যদি তাপ বা আলো প্রদান করা যায়, ইলেকট্রনটা অতিরিক্ত শক্তি অর্জন করে, এবং সেই শক্তি অর্জন করে সোডিয়ামের নিউক্লিয়াসের আকর্ষণ বলের মায়া বা বাধা কাটিয়ে ও অনেক দূরে চলে যায়। কোথায় চলে যায়? অসীমে। একে বলা হয় অসীমে চলে যাওয়া, অনেক দূরে চলে যাবে, যাতে করে এই ইলেকট্রন আর ফিরে আসতে না পারে। তখন কি হয় না, প্রোটনের সংখ্যা কটা ছিল? 11টা ছিল। আর ইলেকট্রন সংখ্যা কটা ছিল? মোট 11টাই ছিল। ঠিক আছে, মোট 11টা ছিল। হ্যাঁ, কিন্তু একটা ইলেকট্রন যদি কমে যায় তাহলে তখন কটা হবে? 10টা। ঠিক আছে, আবার বলি, প্রথমে প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যাও ছিল 11, ফলে যোগ করলে কি হবে? 0 হবে। এই বিয়োগ করলে 0 হবে। কেন বিয়োগ? না, 11টা প্রোটনের যা আধান, 11টা ইলেকট্রনের তাই আধান, কিন্তু প্রোটনের আধান হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ, তাই দুটো যোগ করলে 0 হয়। তাই স্বাভাবিক অবস্থায় সোডিয়াম পরমাণুটা হচ্ছে নিস্তড়িত বা আধান নিরপেক্ষ, যেটাকে বলা হচ্ছে ভৌম স্তর অবস্থায় থাকা পরমাণু, সোডিয়াম পরমাণু, যেটা আগে আমি আলোচনা করছিলাম। কিন্তু এই বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন তাপ বা আলো বা অন্য কোনো শক্তি থেকে যদি শক্তি অর্জন করে এবং এই ইলেকট্রনটা এই বাইরের কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে চলে যায়, তখন
এই প্রোটনের সংখ্যার সাপেক্ষে ইলেকট্রনের সংখ্যাটা কমে যাচ্ছে, তা কটা হয় না 1 হয়, বিয়োগ দিলে 1 হয়। ঠিক আছে, তাহলে কে বড় হচ্ছে না প্রোটন, কারণ প্রোটন হচ্ছে +11, ইলেকট্রন হচ্ছে -11, তাহলে আলটিমেটলি কি করতে হচ্ছে না এটা যোগ করতে হচ্ছে, সরি এখানে বিয়োগ দিচ্ছি না, অ্যাকচুয়ালি যোগ করতে হচ্ছে। যোগ করলে কত হবে, +1 হচ্ছে। তখন এই সোডিয়ামটা কি হবে, সোডিয়াম 11 আর মাথায় লিখতে হবে একটা প্লাস, অর্থাৎ এটা ক্যাটায়নে পরিণত হচ্ছে। এর নামটা কি, ক্যাটায়ন। ওকে, এই যে পুরো ঘটনাটা, এইটাই হচ্ছে পরমাণু কিভাবে আয়নে পরিণত হয় আলোচনা। নিজের ভাষায় তোমরা লিখতে পারবে না, পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসের সঙ্গে যে আকর্ষণ বল কম হয়, তুলনায় নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষপথে থাকা ইলেকট্রনের আকর্ষণ বল বেশি হয়। তাই সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রনটা আলগাভাবে থাকে, যাকে প্রায় মুক্ত ইলেকট্রন বলা হয়। বাহ্যিক শক্তি প্রয়োগ করলে বা তাপ শক্তি বা আলোক শক্তি প্রয়োগ করলে তা থেকে এই প্রায় মুক্ত ইলেকট্রন শক্তি অর্জন করে নিউক্লিয়াসের আকর্ষণ বল অতিক্রম করে অসীমে চলে যায়। এই যে অসীমে চলে যায়। এই অসীমে চলে যাওয়ার ফলে কি হচ্ছে না, পরমাণুটা ক্যাটায়নে পরিণত হচ্ছে, অর্থাৎ আয়নে পরিণত হচ্ছে। যে কোনো বই থেকে পড়বে তোমরা ভাষা পেয়ে যাবে, বা আমি যা বললাম সেটা গুছিয়ে লিখলেই হবে। এই হলো আয়নে পরিণত হওয়া। এই প্রসঙ্গে বলি আর একটা যে প্রশ্ন আমি বলেছিলাম, 6 নম্বর প্রশ্ন, মৌলের আয়নন শক্তি কাকে বলে, আয়নী ভবন কাকে বলে, আয়নন বিভব কাকে বলে। অর্থাৎ এই প্রশ্নের 3টে প্রশ্নের উত্তর এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। এখন বলি, বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, নিউক্লিয়াসের পজিটিভ আধানের আকর্ষণ বলকে অতিক্রম করতে মিনিমাম একটা শক্তি তার দরকার। একটা উদাহরণ দিয়ে বলি, পরীক্ষায় তোমাদের কম করে 25 নম্বর পেতে হয়, তবে তুমি পাস করবে। তোমরা 2 বন্ধু পাস করেছো, কিন্তু কে কত নম্বর পেয়েছো আমি জানি না। একজন বললে 50 পেয়েছো, আর একজন বললে আমি 25 পেয়েছি, দুজনেই কিন্তু পাস। তাহলে যে 50 পেয়েছে সে তো অনেক বেশি নম্বর পেয়েছে, সেও পাস। তুমি মিনিমাম 25 পেয়েছো, কিন্তু তুমি যদি 24 পেতে, আলোচনায় এসো, তুমি যদি 24 পেতে তাহলে তুমি ডি অর্থাৎ ফেল করতে, কিন্তু তুমি 25 পেয়েছো, তাই তুমি পাস করেছো সি পেয়ে। আরেক বন্ধু 50 পেয়েছে, সে বি পেয়ে পাস করেছে। ঠিক আছে, তাহলে পাস করার ন্যূনতম শর্ত কি, এইটা, অর্থাৎ 25 নম্বর পাওয়া। সেই রকমভাবে সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রনটা সবচেয়ে কত কম শক্তি পেলে সে এইখান থেকে চিরতরে বেরিয়ে আসতে পারে এবং অসীমে চলে যেতে পারে এবং আয়নে পরিণত হতে পারে। যদি শেষ কক্ষপথে ইলেকট্রন বেরিয়ে গিয়ে অসীমে চলে যায় তাহলে সেটা আয়নে পরিণত হয়। সেই যে ন্যূনতম শক্তি, সেই ন্যূনতম শক্তিকে বলা হচ্ছে আয়নন শক্তি। যে মৌলের জন্য ন্যূনতম শক্তি সেটা হচ্ছে সেই মৌলের আয়নন শক্তি। মনে রাখবে, প্রত্যেকটা মৌলের আয়নন শক্তি কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা একবার দেখে নাও। আয়নন শক্তি এবং আয়নী ভবন কাকে বলে? যে কোনো মৌলের একটি পরমাণুকে আয়নিত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ শক্তিকে ওই মৌলের আয়নন শক্তি বলা হয়। আর এই যে ঘটনাটা পুরো, তাকে বলা হচ্ছে আয়নী ভবন। আরেকবার বলছি, যে কোনো মৌল, এখানে সোডিয়াম পরমাণুর কথা বলা হয়েছে, সোডিয়াম পরমাণুর কথা আমি বলছি। এই সোডিয়াম পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন আছে। এই একটা ইলেকট্রনকে যদি একেবারে এই পরমাণুর আকর্ষণ বল অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি থেকে বিচ্ছিন্ন করে দূরে পাঠিয়ে দিই বা অসীমে পাঠিয়ে দিই, তাহলে যে ন্যূনতম শক্তিটা আমার লাগবে সেটাই হচ্ছে সোডিয়াম পরমাণুর জন্য আয়নন শক্তি। ঠিক আছে, অর্থাৎ
যে কোনো মৌলের একটি পরমাণুকে আয়নিত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তি সবচেয়ে কম পরিমাণ শক্তি, সেটাই হচ্ছে এই মৌলের আয়নন শক্তি। আর এই যে ঘটনাটা, অর্থাৎ সামগ্রিক যে ঘটনাটা ঘটলো, এই যে ঘটনাটা ইভেন্ট বা ইনসিডেন্ট বলো, সেটাই হচ্ছে আয়নি ভবন। ওকে, আর শেষ প্রশ্ন বাকি রইল, আয়নন বিভব কাকে বলে? আয়নন বিভব কাকে বলে উত্তরটা এখান থেকেই তোমরা লিখবে। তাহলে বলি, যে কোনো মৌলের একটি পরমাণুকে আয়নিত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ শক্তি, এই যে ন্যূনতম যে শক্তি, এটাকে একটু হাইলাইট করছি, তাকে ওই মৌলের আয়নন শক্তি বলা হয়। একটি ইলেকট্রনকে যে বিভব প্রভেদের ভেতর দিয়ে, যে বিভব প্রভেদ, অর্থাৎ বিভব প্রভেদ কীভাবে সৃষ্টি হয় না, একটা পজিটিভ তড়িৎদ্বার থাকে আর একটা নেগেটিভ তড়িৎদ্বার থাকে, এবং একে বাইরে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে এই দুটো এর মধ্যে যে শক্তির পার্থক্য, সেটাই হচ্ছে বিভব প্রভেদ। ওকে, তো একটি ইলেকট্রনকে যে বিভব প্রভেদের ভেতর দিয়ে ত্বরিত করলে, ত্বরিত করা মানে কি, যখন ইলেকট্রনটা যাবে একটা থেকে আরেকটার দিকে, সরি চিহ্নটা এই রকম হবে, ইলেকট্রন এটা তো নেগেটিভ, এদের মধ্যে বিকর্ষণ হবে, ইলেকট্রনটা এই যাবে, তাহলে ইলেকট্রনটা প্রতি সেকেন্ডে বেগ পরিবর্তন করে ছুটতে থাকবে। হ্যাঁ, ছুটতে থাকবে। ঠিক আছে, এখান থেকে এদিকে ছুটে আসবে, যত মানে ত্বরণ তো তোমরা জানো, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ যত বেগে দ্রুত ছুটতে থাকে। তাহলে যদি ত্বরিত করে সেটি মানে ইলেকট্রনটা ওই পরিমাণ শক্তি অর্জন করে, তাকে আয়নন বিভব বলে। দেখো, বিভিন্ন বইতে বিভিন্নভাবে আছে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে। মূল কনসেপ্টটা আমি বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, একদম সংক্ষেপে দু একটা বাক্যে বলতে গেলে যা হয় সেটা হচ্ছে, একটি পরমাণু কেন্দ্রক অর্থাৎ নিউক্লিয়াস পজিটিভ, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে, সবচেয়ে বাইরের যে কক্ষপথ তাকে বলা হচ্ছে যোজ্যতা কক্ষপথ। এই যোজ্যতা কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে, নিউক্লিয়াসের সঙ্গে তার আকর্ষণ বলটা অনেকটা কম হয়, আর সবচেয়ে কাছে যে ইলেকট্রন থাকে তার আকর্ষণ বল অনেক বেশি হয়। সুতরাং সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রনটা যেহেতু আকর্ষণ বল কম থাকে, বলতে পারি আলগাভাবে ইলেকট্রনগুলো এখানে গাঁথা থাকে বা থাকে, সেইগুলোকে বলা হয় প্রায় মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, অর্থাৎ মুক্ত থাকে। আর এই যোজ্যতা কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে তাদের মুক্ত ইলেকট্রন বলে, যোজক ইলেকট্রনও অনেক সময় বলে। এইবারে এই অবস্থায় পরমাণুটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় থাকে বা ভৌত অবস্থায় বা ভূমিস্তর অবস্থায়, গ্রাউন্ড স্টেট লেভেলে থাকে। বাইরে থেকে যদি কোনো কারণে তাপ বা আলোক শক্তি প্রদান করা হয়, তখন এই ইলেকট্রনটা অতিরিক্ত শক্তি এখান থেকে শোষণ করে একটা ন্যূনতম শক্তি অর্জন করে, যাতে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলকে অতিক্রম করে অসীম দূরে চলে আসে, এই অসীম দূরে চলে যায়। ফলে এই ইলেকট্রনটা আর এখানে ফিরে আসে না। তখন হয় কি, যেহেতু সোডিয়াম পরমাণু দিয়ে বোঝাচ্ছি, এখানে যে ইলেকট্রনটা ছিল এই ইলেকট্রনটা এই যে চলে গেল অসীম দূরে, ফলে কি হচ্ছে, সোডিয়াম পরমাণুতে একটা প্রোটন ইলেকট্রনের চেয়ে বেশি থাকে, সেই জন্য +1। এই জন্যে সোডিয়ামের মাথায় প্লাস দেওয়া হয়, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়। এই যে আয়নে পরিণত হচ্ছে, এই কিভাবে আয়নে পরিণত হচ্ছে সেটা বললাম। এই যে পুরো বিশ্লেষণ বা ঘটনাটা, সেই ঘটনাটাকে বলা হচ্ছে আয়নি ভবন। আর এই প্রসঙ্গে আয়নন শক্তিটা কি, ওই ইলেকট্রনটা যে ন্যূনতম শক্তি প্রয়োজন হয়েছিল সেটাকে বলা হচ্ছে আয়নন শক্তি। আর ওই শক্তি পাওয়ার জন্য যে বিভব প্রভেদ প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে আয়নন বিভব। আশা করি বিষয়টা আমি বোঝাতে পারলাম, তোমরা বারবার শোনো, আশা করি ব্যাপারটা বুঝতে পারবে। ওকে।